বাতিল গেছে এসআইআরে, বাদ গেছে সীমান্তবর্তী জেলাগুলো। সংখ্যালঘু ভোটটা বেশি কাটা গেছে বা সহজ অঙ্কে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি পাটিগণিতে এগিয়ে থাকছে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার এসআইআরে আমরা দেখতে পাচ্ছি প্রায় 91 লক্ষ নাম বাদ গিয়েছে, সেখানে তৃণমূলের এক্ষেত্রে কি লাভ হলো কি ক্ষতি হলো? কারণ এবার প্রশ্নটা হচ্ছে রাজনীতি, ভোট রাজনীতিতে লাভ ক্ষতিটা আপেক্ষিক এবং খুব সহজভাবে কোনো ইস্যুতেই লাভ ক্ষতিটাকে ওইভাবে মাপা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে 90,83,345 মানে 91 লক্ষ নাম বাতিল, যেটা এই নাম বাতিলটা সারা পশ্চিমবঙ্গে যদি বিধানসভাগুলোর কিছু দেখা যায় তাতে ইউনিফর্ম নাম বাতিল কিন্তু হয়নি। নাম বাতিলের যদি দেখা যায় এখনো পর্যন্ত যা ডেটাগুলো উঠে এসেছে, খসড়া ভোটার লিস্ট এবং পরবর্তীকালে বিচারাধীন মিলে, তাতে দেখা যাচ্ছে সর্বোচ্চ ভোটের শতকরা কাটা গেছে নদিয়া জেলায়। আর যদি টোটাল অঙ্ক দেখা যায় একক জেলা হিসেবে মুর্শিদাবাদ, তারপর উত্তর 24 পরগনা। আর যদি একটা এলাকা বেসিস দেখা যায় তাহলে 2 24 পরগনা মিলে সর্বোচ্চ। এবং আরও যদি ভালো করে ডেপথ করে দেখা যায় যে একজন ভোটার হিন্দু নাম কাটা গেলে তার এগেনস্টে 12 জন মুসলিম নাম কাটা গেছে সংখ্যালঘু। আরও যদি ভালোভাবে দেখা যায় যে এই নাম বাতিলগুলোর সবচাইতে বেশি বাতিল গেছে এসআইআরে, বাদ গেছে সীমান্তবর্তী জেলাগুলো। 8টা জেলায় 51 লক্ষ নাম বাতিল গেছে। 8টা জেলা সীমান্তবর্তী, 51 লক্ষ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগই। তাহলে এবার প্রশ্নটা হলো, এটা তো পাটিগণিতে একটা বড় ফ্যাক্টর। কেন না, তুমি যদি সপাটে চলে যাও 2021-এর নির্বাচনটায় তৃণমূল বিশাল সাফল্য পেয়েছিল, তুলনামূলকভাবে প্রধান বিরোধী বিজেপি সেই সাফল্যটা পায়নি, 77টাতে আটকে গিয়েছিল। কিন্তু শতকরা ভোটের অঙ্ক যদি তুমি তাকিয়ে দেখো, সেক্ষেত্রে তৃণমূল মোট পেয়েছিল 2,90,39,983টা ভোট, আর প্রধান বিরোধী পেয়েছিল 2,27,97,411টি। অর্থাৎ পার্সেন্টেজ অফ ভোট কিন্তু খুব বেশি ফারাক ছিল না। যদি দুটো দলের প্রাপ্ত ভোটের যদি তোমরা ডিফারেন্স দেখো, ব্যবধান, তাহলে 2021-এ ছিল 62,41,572টা, আর 24-এ তৃণমূল পেয়েছিল 2 কোটি, লোকসভায় 2,88,91,41,000, বিজেপি পেয়েছিল 2,40,81,000। অর্থাৎ দুটো দলের 24-এর লোকসভা নির্বাচনের মোট প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র 44,60,000। অর্থাৎ ডিফারেন্সটা 62 থেকে 44-এ নামানো গেছে। এই যে এবার যে ভোটার লিস্টের নাম কাটা গেছে, সে ভোটার লিস্টের নাম কাটা গেছে প্রায় 91 লক্ষ, তুমি বলছিলে, আর ডিফারেন্স ছিল 44,60,000। তাহলে সহজ অঙ্ক, যা বেশি ভোটার কাটা গেছে মানে যারা বেশি ভোট পেয়েছে তাদের থেকে বেশি ভোট কাটা গেছে। দ্বিতীয়, যেহেতু আমি তোমাকে বলছিলাম সংখ্যালঘু ভোটটা বেশি কাটা গেছে, বা একটা হিন্দু কাটা গেলে 12 জন মুসলিম ভোটের নাম কাটা গেছে, তাহলে এই সংখ্যালঘু ভোট এ রাজ্যের তৃণমূলের, এটা তো সবাই জানি আমরা। সংখ্যালঘু ভোট মাত্রেই তৃণমূলের নিজস্ব ভোট ব্যাংক, অর্থাৎ প্রায় 90% ভোট সংখ্যালঘু তৃণমূল পায়। এবং তারপরে আছে মহিলা ভোটার, যে মহিলা ভোটার 2024-এর নির্বাচনেও আমরা 100 জন পুরুষ পিছু এ রাজ্যে মহিলা ভোটার ছিল 987-86 জন, আজকে সেটা 956 দাঁড়িয়ে গেছে। প্রচুর মহিলা ভোটারেরও নাম কাটা গেছে। তাহলে প্রশ্নটা হলো সহজ অঙ্ক, বিজেপি তাহলে ভোট অঙ্কে এগিয়ে থাকবে তৃণমূলের থেকে। কারণ তুমি যদি আরেকটু তলিয়ে দেখো, 21-এর নির্বাচনে জয় পরাজয় 49টা সিটে 69টা সিট এমন গেছে যে সেখানে 10,000-এর নিচে ভোটের ইয়েটা হয়েছে, জেতা হারার ব্যবধানটা। এবং এই 39টার মধ্যে 69টার মধ্যে 40টা তৃণমূল জিতেছিল 10,000-এর কম ভোটে, এই আর বিজেপি জিতেছিল 29টা।
এই 40টা তৃণমূলের জেতা 10,000-এর নিচের ভোটের মার্জিনে জেতা, 5%, 1% এইরকম ভোটের মার্জিনে জেতা, সেখানে কিন্তু এবার এসআইআরে 10,000 থেকে 40,000 ভোটারের নাম বাদ গেছে। তার এই 10,000 থেকে 40,000-এর ভোটারের মধ্যে 75% মুসলিম। আর 24-এর লোকসভা নির্বাচনে যে বিধানসভা পিছু যে পরিসংখ্যান, তাতে যদি তুমি একটু নজর দাও, 89টি বিধানসভা, 89টি এমন বিধানসভা দেখা গেছে লোকসভা ওয়ারি, তাতে কিন্তু পরিষ্কার 51টাই তৃণমূল এগিয়েছিল, যে 51টার মধ্যে 49টাতে এবার মানে 51টাতে 10,000-এর নিচে ভোটে জিতেছিল তৃণমূল, এগিয়েছিল, যাতে এবার এই 51টার মধ্যে 49টাতেই 10,000-এর বেশি, 10 থেকে 35,000 ভোটার কাটা গেছে, যার 75%, 80% মুসলিম। আর মাত্র দুটো বিধানসভা, তালডাঙ্গা আর ইন্দাস বোধহয়, সেখানে কিন্তু 10,000-এর নিচে এসআইআরে কাটা গেছে। আর বিজেপির যে 33টা ছিল, সেই 33টা কেন্দ্রের মধ্যে 28টাতে ভোটার নমিনাল কাটা গেছে। তাহলে সহজ অঙ্কে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি পাটিগণিতে এগিয়ে থাকছে। কিন্তু ওই যে শুরুটা করেছিলাম, পাটিগণিত তো সবসময় ভোট রাজনীতির ফ্যাক্টর হতে পারে এমন বলাটা বোকামি হবে, কারণ পরিসংখ্যান বলছে 2006-এ 9 লক্ষ ভোটারের নাম কাটা যাওয়ার পরেও সিপিএম কিন্তু 235টা সিট পেয়েছিল। তাহলে মমতা ব্যানার্জি যে প্রথম দিন থেকে এসআইআরের সপক্ষে লড়াই খেলা খেলছিলেন, এসআইআরের নাম বাতিল, যাতে বৈধ ভোটারের নাম বাতিল না যায়, সেটা নিয়ে তার সামান্য পরিমাণ ছিল না, মাথা ব্যথা ছিল না। তুমি এসআইআর তিনি করতে দেবেন না বললেন, অথচ 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে তিনি বাড়ি বাড়ি গিয়ে তার দলের লোকদের দিয়ে ভোটার 3 মাস খুঁজলেন, এসআইআর করতে দেবেন না। তারপরে একটু নরম হলেন, বললেন কারোর নাম কাটতে দেব না আমি বেঁচে থাকতে। তিনি বেঁচেও আছেন, নামও কাটা গেল, এসআইআরও হলো। তারপরে বললেন বৈধ ভোটারের নাম কাটতে দেব না, বেশ কথা, এসআইআর হলো। এর মাঝখানে তিনি যেটা তার করণীয় ছিল, তার প্রশাসন বা তার যে এন্টায়ার প্রশাসনটাকে কাজে লাগানো, এসআইআরটাকে সুস্থভাবে করার, যেটা তামিলনাড়ু করেছে, যেখানে মানে বিজেপি বিরোধী সরকার 11.55% ভোটারের নাম কাটা গেছে, পশ্চিমবঙ্গের সমতুল্য। একইভাবে তুমি ছত্তিশগড় 11.77%, পশ্চিমবঙ্গের থেকে বেশি ভোটারের নাম কাটা গেছে। গুজরাট 13.4%, পশ্চিমবঙ্গের থেকে বেশি ভোটারের নাম কাটা গেছে। তোমার ইউপি 10 তারিখের লিস্ট বেরোবে, 18% ভোটারের নাম কাটা গেছে, 5 জন ভোটার পিছু একজনের নাম কাটা গেছে। সেখানে মমতা ব্যানার্জি কিন্তু এন্টায়ার টিমটাকে অকেজো করে রাখলেন, এসআইআর এর ম্যাক্সিমাম ভোট যাতে ভোটারের নাম কাটা যায়। কারণ ভোটারের এসআইআরটা সুস্থভাবে হলে লাভলি খাতুন, সাতরাদি বা পূজা খাতুন, যিনি অদিতি পাত্রর নামে লুকিয়ে ছিল তৃণমূলের মদতে, এদের নামটা বাতিল গেলে, কিংবা দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিংবা বাত্য বসুর বাবাদের মৃত ভোটারদের নামগুলো বাতিল চলে গেলে তার কিন্তু সামগ্রিক বিপদ হতো। তাই তিনি এসআইআরটাকে পুরো অকেজো করে, ডিফাংশনিং করে প্রশাসনটাকে, এসআইআরটাকে পুরোপুরি ভণ্ডুল করে দিয়ে মুসলিম ভোটার, সংখ্যালঘু ভোটার সবার কাছখানে ন্যারেটিভ তৈরি করলো। দেখেছো, আমি চেয়েছিলাম। আচ্ছা, আমি প্রশ্ন করছি, এই মঞ্চে তিনি এসআইআর এর নাম বাতিলের বলছেন যে ট্রাইব্যুনালের দরকারটা কি, যদি মানুষ ভোট দিতে না পারে, এটাও বলছেন তিনি। ট্রাইব্যুনালটা কি জন্য হলো? মমতা ব্যানার্জি কালো শাল জড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল না করলে ট্রাইব্যুনাল হতো? সুপ্রিম কোর্ট তো ওই সওয়ালের পরেই প্রশাসনের হাত থেকে, নির্বাচন কমিশনের হাত থেকে তুলে নিয়ে ট্রাইব্যুনালে বিচার বিভাগের কাছে দিয়েছে। বিচারপতিরা দেখছেন, 700 জন বিচারপতি, নাম কাটা গেলে তার পিছনে লিখছেন কেন কাটা গেছে। নট এ ম্যাটার অফ জোক। সুপ্রিম কোর্টের অবজারভেশনে, মাননীয় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচারপতিরা করছেন এটা। হাইকোর্ট এখন কিন্তু আর নির্বাচন কমিশনের কাছে নেই, রাজ্য প্রশাসনের কাছে তো নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে, তিনি কাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন? দ্বিতীয়, তিনি এসআইআরটা ভণ্ডুল করে একটা ন্যারেটিভ তৈরি করে, একে যেমন সংখ্যালঘু ভোটটা পুরো স্ক্যাটার্ড হয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে চাইলেন। মালদার মোথাবাড়ি করলেন, এইটা করবেন, আরও করছেন, চমকাচ্ছেন। আরেকভাবে এসআইআরের ইস্যুটাকে জাগিয়ে দিয়ে এই 15 বছরে তার যে দুর্নীতি, গরু চুরি, বালু চুরি থেকে শুরু করে 44টা দপ্তর দুর্নীতির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে, সেটার থেকে কিন্তু মানুষকে মানে মোটামুটি মনটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দ্বিতীয়,
দেখো এ রাজ্যে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, যেমন সিএএনআরসি, তার দল ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি বা একাধিক সাংসদ বেরিয়ে গেছে। তারপরে এই রাজ্যে যখন সিএএনআরসি নিয়ে বীভৎস জনবিক্ষোভ তৈরি হলো শাসক দলের মদতে, তার পুলিশ চুপচাপ বসে রইলো। 300 কোটি টাকার রেলের সম্পত্তি ভ্যান্ডালাইজ করা হলো, পুলিশ চুপচাপ হাত গুটিয়ে রইলো। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা হয়ে গেল, 1 মাস যান চলাচল বন্ধ হয়ে গেল। দ্বিতীয়, ওয়াকআপ নিয়ে তিনি এবং তার দলের তার সরকারের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ যে কায়দায় ধমকানো চমকানো হলো বা বিরোধিতা করলো। তারপরে কি নাম, শামসেরগঞ্জে জাফরাবাদে হিন্দু কলোনি উচ্ছেদ হলো, ঠিক আছে, 2 জন হিন্দু খুন হলো মৌলবাদীদের দ্বারা, তার পুলিশ কিন্তু চুপচাপ ছিল। তৃতীয়, 100 দিনের কাজ, কত চিৎকার, দিল্লিতে বান্ডিরবালির কাগজ নিয়ে গেল অভিষেক, 144 ধারা যেটা 163 ধারা বিএনএসএ, সেটা ভায়োলেট করে তিনি ধর্ণা দিলেন রাজ্যপালের ভবনের কাছে। কিন্তু যেটা করণীয় ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চাইছিল ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া, সেটা দেয়নি। যদি তার মনে হয়ে থাকে কেন্দ্র ডিপ্রাইভ করছে, 131 নম্বর ধারায় সুপ্রিম কোর্টে যাওয়া, এই সরকার যায়নি। কিন্তু গিয়েছিল কারা? সিপিএমের মানে সমর্থিত ক্ষেতমজুর সমিতির লোকজন গিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরে একটা সমাধান হলো। তৃতীয়, তার যদি এসআইআর নিয়ে এতই অভিযোগ থাকে নাম বাতিলের, তিনি কেন সুপ্রিম কোর্টে প্রথম গেলেন না? প্রথম তো গেল আমরা জানি মুস্তারি বানু, ভগবান গোলার একজন মুসলিম সিপিএম সমর্থক মুসলিম মহিলা। শুধু তাই নয়, তার যদি মনে হয়েছে থাকে যে এসআইআরে কারচুপি হতে পারে, তাহলে তিনি তার প্রশাসনকে কাজে লাগাতেন, যেটা তামিলনাড়ু করেছে, কেরল করেছে, কিংবা সর্বদলীয় বৈঠক করে একটা রুট ম্যাপ আনতেন। গতকাল তিনি জ্ঞানেশ কুমারকে জ্ঞান দিতে গেছেন, তার দলের লোকজন, একটা বার সেখানে তিনি বলেননি তার দল যে এসআইআরের এই রকম সংখ্যক নাম বাতিল হয়েছে, তার একটা বড় অংশ বৈধ, আমরা ভোট চাইছি না, আপাতত রাষ্ট্রপতি শাসন জারি করে আপনারা একটা লিস্ট তৈরি করুন, তারপরে ভোট করুন। বলেছে কি একটা তৃণমূল এসআইআরের এই কারচুপির জন্য দায়ী। আজকে যেটুকু বা অভিযোগ উঠছে যে কেন ট্রাইব্যুনালে যাচ্ছে, কেন এত হচ্ছে, এত হ্যারাস হচ্ছে মানুষ, কেন এত নাম বাতিল হচ্ছে, যদি এটা সিকিভাগও সত্যি হয়ে থাকে, তার দায়ী তৃণমূল কংগ্রেস। স্যার, ওই যে আপনার ভোট কেন্দ্রের ভেতরে আমরা যেটা জানতে পারছি যে এজেন্টরা বসতে পারবেন এবং সেই সঙ্গে অনলাইনে সিসিটিভি থাকবে সমস্ত বুথে। না, অনলাইনে সিসিটিভি থাকবে, এটা একদম সত্যি। নির্বাচন কমিশন এবার ৮০-৮০ ব্যবস্থায় নির্বাচনটা করবে, কিন্তু বুথের বাইরে এজেন্ট বসবে, সেটা যে সর্বত্র মিথ্যে কথা। আমি তোমার চ্যানেলে বলতে বাধা নেই, তৃণমূল কংগ্রেসের তল্পিবাহক একটি চ্যানেল, দুর্ভাগ্যজনকভাবে সত্যি একটা সময় বরুণ সেনগুপ্ত চ্যানেলটা, এই প্রিন্ট মিডিয়াটা তৈরি করেছিল, চ্যানেল নয়, প্রিন্ট মিডিয়া, বর্তমান সংবাদ, সেখানে পরিষ্কার একটা ভুয়ো খবর ফার্স্ট পৃষ্ঠায় চেপেছিল যে এজেন্টদের নাকি বাইরে বসতে দেওয়া হবে, সেন্ট্রাল বাহিনী ভিতরে থাকবে। পরের দিন নির্বাচন কমিশন প্রেস রিলিজ করে 7 তারিখে একটা প্রেস করে বলে যে এই খবরটা সর্বত্র মিথ্যে কথা, নির্বাচন কমিশন এমন কোনো নোটিফিকেশনই জারি করেনি। এটা প্রথমেই ক্লিয়ার করে দেওয়া ভালো দর্শকদের কাছে, এটা তৃণমূলের পত্রিকাটি প্রচার করছে। প্রথম। দ্বিতীয়, ৮০-৮০ নির্বাচনী ব্যবস্থা এবার যে হবে সেটা তো আমরা প্রথমেই বলেছিলাম। 2.5 লক্ষ সেন্ট্রাল ফোর্স, এ রাজ্যের প্রায় 1 লক্ষের উপরে ফোর্স, এবং যদি সিভিকদের পারমিশন দেয় সিভিকরাও, মোট 3.5 লক্ষের উপরে ফোর্স, অর্থাৎ একটা 170 জন লোক পিছু একটা করে ফোর্স দিয়ে এ রাজ্যে এবার নির্বাচনটা হবে, ম্যান মার্কিং করে। কারণ এ রাজ্যের নির্বাচন কিন্তু শাসক পরিচালনা করে, এইটা কিন্তু 11 সাল থেকে আমরা দেখে এসেছি, তার আগে বামেরা করতো। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনটাকে সঠিকভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে নির্বাচনে এসআইআর ফেসারের কোনো মূল্য থাকবে না। কারণ পঞ্চায়েত ভোট 2018-তে 1,75,00,000 মানুষকে তৃণমূল ভোট দিতে দেয়নি, 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতিয়েছিল। ফলে এটা হতে দিতে পারা যাবে না। স্যার আমরা দেখতে পাচ্ছি এবারে যে নির্বাচনী প্রচারে সেক্ষেত্রে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন ইস্যু নিয়ে বলছে, তেমন কিন্তু জোরাল তেমন কোনো ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি এই সবের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আলু চাষি তাদের যে এই অবস্থা, করুণ অবস্থা একটা। দেখো, আমি তো তোমাকে শুরুতেই বলেছিলাম মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুটাকে ইস্যু করে নিয়ে তার সামগ্রিক ব্যর্থতাকে কিন্তু সারফেস থেকে নিচে নামিয়ে দিলেন। এই কারণে তিনি এসআইআরটাকে ভণ্ডুল করেছিলেন। তার কারণ আজকে নারী নির্যাতন আমরা 1 নম্বরে,
অ্যাসিড হামলায় আমরা 1 নম্বরে, মেয়েদের সাথে হওয়া অপরাধের কনভিকশন রেটে পশ্চিমবঙ্গ সবচেয়ে বাজে অবস্থা। আলু চাষি, এনসিআরবি রিপোর্ট বেরিয়েছে, আলু চাষি আত্মহত্যায় ভারতবর্ষের শীর্ষস্থানে আমরা। আজকে আলু চাষিদের কি করুণ অবস্থা। এই যে টমেটো দাম পাচ্ছে না চাষিরা, কাঁচা লঙ্কা দাম পাচ্ছে না চাষিরা, যাও উত্তরবঙ্গে দেখো হলদিবাড়িতে, ফের চাষি চাষ ক্ষেতের থেকে মালটা তুলে নিয়ে গিয়ে যে রাখবে বাজারে নেবে সেই পয়সা নেই। আলু চাষির চাইতে আলুর দামের চাইতে বস্তার দাম বেশি পাটের। আমাদের এক আলু চাষি ভাই, সে আলু তুলে নিয়ে সে ক্ষেতের মধ্যে বড় বড় পাটের বস্তায় ঢুকিয়ে রেখে দিয়েছে, যা দাঁড় করিয়ে রেখেছে। পরের দিন রাত্রিবেলা চোর এসে আলু ঢেলে বস্তা নিয়ে চলে গেছে, বস্তার দাম বেশি। কত বড় রসিকতা, কত বড় রসিকতা পর্যায়ে চলে গেছে। আত্মহত্যা করছে একের পর এক আলু চাষি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ধূপগুড়ি যেদিন গেলেন সেদিন সকালে একজন আলু চাষি আত্মহত্যা করলো। ঠিক আছে, সরকার কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। সরকারি স্তরে অভাবী বিক্রি ঠেকাতে কোনো একটা সরকারি পদক্ষেপ আলু কেনার ক্ষেত্রে হয়নি, বরং ফোড়েদের দাপাদাপি। তৃণমূল প্রভাবিত ফোড়ে একটা কোল্ড স্টোরেজ বাড়তি হয়নি, যেখানে আছে তার বন্ড পাচ্ছে না গরিব চাষিরা। আজকে সামগ্রিক পরিস্থিতি পুরোটাই চোখের আড়ালে নিয়ে যাচ্ছে। এই জন্য তো মাননীয় সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে, পশ্চিমবঙ্গের মতন পোলারাইজ স্টেট, অর্থাৎ মেরুকরণের স্টেট, সাম্প্রদায়িক মেরুকরণের রাজ্য ভূভারতে একটাও নেই। সুপ্রিম কোর্ট বলেছে, প্রধান বিচারপতির বেঞ্চ বলেনি। ফলে আজকে মোথাবাড়ি হচ্ছে। আজকে মুসলিম ভোটটাকে কনসলিডেটেড করতে একের পর এক শাসক দলের মধ্যে এই যে মোকরারুল নাকি আইনজীবী, এদের এরা কিন্তু একটার পর একটা নেমে পড়েছে। ফলে সার্বিকভাবে মমতা ব্যানার্জি এসআইআরকে এখন নিজের বাঁচার এবং বুক রক্ষার রাস্তা একমাত্র করে ফেলেছে। এই আলু এই বিষয়টাকে নেগলেক্ট করা হচ্ছে বা ধামাকা ব্যবস্থাটা কোনটাকে সামনে তোলা হচ্ছে? আজকে নির্ভয়ার মাকে ভোট প্রচারে গিয়ে আহত করা হচ্ছে, মারা হচ্ছে। গণতান্ত্রিক রাইট, তিনি ভোটে দাঁড়িয়েছেন। দেখো পুরো ইস্যুগুলোকে ঘেটে দিয়েছে মমতা ব্যানার্জি। সার্বিকভাবে মমতা ব্যানার্জির এসআইআর হচ্ছে এখন তার মুখ রক্ষার অন্যতম হাতিয়ার, আর বাকি কিচ্ছু নেই। ভোট সন্ত্রাস করতে হবে ভোটে জেতার জন্য, বিভিন্ন ইস্যুতে হিন্দু মুসলমান করতে হবে, সব ইস্যুতে হিন্দু মুসলমান করতে হবে, দাঙ্গা লাগাতে হবে। এই করে তিনি লাস্ট নির্বাচনগুলোর বৈতরণী পার করেছেন, এটাও তাই করতে যাচ্ছেন। কিন্তু এবার কিন্তু সেটা হবে না। এবার নির্বাচন কমিশন কিন্তু সাংঘাতিক পরিমাণে অ্যাক্টিভ, সক্রিয়। এটা হওয়ার নয় এবার। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र, अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।